মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুনের 6 তারিখে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন এই সনদ হবে, জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকারাবদ্ধ হবে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া, আমরা সেটাকে সমর্থন করেছি। এখনও আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব, কিন্তু যেই প্রক্রিয়াগুলোর কথা এখানে বিভিন্ন পক্ষ থেকে আলোচনা এসছে সেটার প্রসিডিউরাল মিস্টেকের কারণে যদি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হয়, যে কোনো সিটিজেন নিয়ে যায়, যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশের সংবিধান এখন কয়টা, এই সংবিধান কে পরিবর্তন করলো, কার এখতিয়ার আছে, ফোরামটা কি, তখন আদালতের উত্তরটা কী হবে? আদালত অবশ্যই বলবে যে সংবিধান এখন বহাল আছে, সেই সংবিধান অনুসারেই বিচার বিভাগ চলছে, প্রশাসন চলছে, রাষ্ট্র চলছে। সুতরাং এই সংবিধান যদি পরিবর্তিত হয় তাহলে সেই সংবিধান গ্রহণ করলো কে, এর বৈধতা কী, কোন ফোরামে হয়েছে, সেই প্রশ্ন উত্থাপিত হবে। তখন পরিবর্তিত সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে কিনা, তখন বিদ্যমান সংবিধানের কী হবে, এই প্রশ্নগুলো উত্থাপিত হবে। সেই জন্য আমরা বলেছি যে প্রসিডিউরাল মিস্টেকের মাধ্যমে যাতে আমরা একটা ভুল সিদ্ধান্ত না নেই সেটা লক্ষ্য রাখতে হবে। সুতরাং যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে সাংবিধানিক সংশোধনের বিষয়ে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নেই সেই জন্য আমরা এই আলোচনাটা করেছি। সংবিধানের নির্দিষ্ট আর্টিকেল এবং সংবিধানের আংশিক অথবা পূর্ণাঙ্গ স্থগিত থাকাকালীন সময়ে করা যায়। আমরা এখন দ্বৈত সংবিধানের মধ্যে যেতে পারি না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সাংবিধানের ধারাবাহিকতা আছে কিনা, কেউ কেউ প্রশ্ন তুলেছেন আর্টিকেল 106 অনুসারে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটার সাংবিধানিকতা কি। আমাদের জবাব হলো এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই গঠিত হয়েছে। এই সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে। আর্টিকেল 106-এ উল্লেখ আছে যে রাষ্ট্রে যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে কোনো বিষয়ে সংবিধানে উল্লেখ নাই, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা যায় অথবা সেই প্রশ্নটি কী রকম আইনানুগ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা লক্ষ্য রেখে রাষ্ট্রপতি সেই ব্যাখ্যা চাইতে পারে, যেহেতু সংবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে না সেই বিষয়গুলো। সেটা 106-এ কনস্টিটিউশনাল ফরমেশন থেকেই অ্যাডভাইজারি রোল অফ দি সুপ্রিম কোর্ট হিসেবে উল্লেখ করা আছে। সেই বিধান অনুসারে রাষ্ট্রপতি রেফারেন্স চেয়েছে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যখন রাষ্ট্রের সংবিধান অনুসারে জাতীয় সংসদকে বিলুপ্ত করা হয়েছে, তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্বাহী বিভাগ প্রতিষ্ঠার জন্য, সরকার প্রতিষ্ঠার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন সেই মতামত দিয়েছে। ওখানে বলা আছে উপযুক্ত শুনানির পর অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন। সেই আদেশের কপি নিশ্চয়ই আপনাদের কাছেও আছে। সেই আদেশ অনুসারে আর্টিকেল 106 অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার সংস্কার কমিশনগুলো সংস্কারের পরামর্শ গ্রহণের জন্য গঠন করেছে গেজেটের মাধ্যমে। সেই সংস্কার কমিশনগুলো আলাপ আলোচনা সমাপ্ত হওয়ার পরে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে গেজেটের মাধ্যমে। সেই এখতিয়ার প্রধান নির্বাহী হিসেবে চিফ অ্যাডভাইজারের আছে। এখন সেই পরামর্শ জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো একমত হওয়া গেছে, যদিও এখনও স্বাক্ষরিত হয় নাই, সেগুলো বাস্তবায়ন কী প্রক্রিয়ায় হবে সেটা এখতিয়ার ঐক্যমত্য কমিশনের আছে কিনা বা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হবে সেই আলোচনা চলছে। গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, পার্লামেন্টকে ডিজলভ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে একটা সরকার দরকার। সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অফ দি কনস্টিটিউশন আছে,
এখন যদি সাংবিধানিক ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই সংবিধানেরই আর্টিকেল অনুসারে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত অনুসারেই সরকার গঠনের জন্য মতামত চেয়েছে এবং করেছে। জনগণের অভিপ্রায় সম্পর্কে একটা লেকচার দিই। আমি জনগণের অভিপ্রায় বলে একটা বক্তৃতা দিলাম প্রেস ক্লাবে, কেউ গুলিস্তানে দিল, কেউ এখানে দিল যে এটা জনগণের অভিপ্রায়। তাহলে কি অভিপ্রায় হয়ে গেল? অভিপ্রায় তখন হয় সংবিধানের প্রস্তাবনার 5টা প্যারাগ্রাফ আছে, 4th প্যারাগ্রাফের লাস্ট লাইনে লেখা আছে এই সংবিধান জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে অভিব্যক্তি রূপে প্রাধান্য অক্ষুণ্ণ থাকিবে, সেটা অঙ্গীকার করছে। এই সংবিধানের রক্ষণ এবং সংরক্ষণ এবং অন্যান্য বিষয় দুই একটা বলা আছে রক্ষণ এবং ইয়ের জন্য সংবিধানের। আর আর্টিকেল 7(2), প্লিজ লেট মি ফিনিশ। আর্টিকেল 7 সাবসেকশন 2-তে বলা আছে এই সংবিধান জনগণের পরম অভিব্যক্তি হিসাবে রাষ্ট্রের সুপ্রিম আইন, ইংরেজিতে বলা হয় যে সোল উইল অফ দি পিপল, দিস কনস্টিটিউশন ইজ দি সুপ্রিম ল অফ দি রিপাবলিক and any law inconsistent with the to the context of the constitution will be void. To the context মানে যতটুকু এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে ততটুকু void বলে গণ্য হবে, ইলিগাল বলে গণ্য হবে। এখন অভিপ্রায় সেটাই বলছি, অভিপ্রায় কোনটা? অভিপ্রায় কোনটা? অভিপ্রায় হচ্ছে আমি, আপনি বা কেউ যদি রাস্তায় বলি সেটা অভিপ্রায় হবে না। এই জনগণের অভিপ্রায়টা কন্টেইন করতে হবে কনস্টিটিউশনে, এবং যখন সেই অভিপ্রায়টা কনস্টিটিউশনে কন্টেইন হয়ে যাবে তখন সেটা জনগণের অভিব্যক্তি হিসেবে কনস্টিটিউশনে আসবে এবং সুপ্রিম ল হিসেবে আসবে। এখন তো এগুলো অভিপ্রায়, আমরা অভিপ্রায় ব্যক্ত করছি, সেটাতে আমরা এগ্রিড হচ্ছি। সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত এমবডিড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কনস্টিটিউশনের অংশ হচ্ছে না। এই অভিপ্রায় অনুসারেই তো আমরা আলোচনা করছি, এই অভিপ্রায় অনুসারেই তো আমাদের সমস্ত আলোচনা মাধ্যমে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য, অ্যামেন্ড করার জন্য, সংস্কার করার জন্য একমত হচ্ছি। এখন এই প্রক্রিয়াগুলো কিন্তু অসাংবিধানিক নয়। রাষ্ট্রের যে কোনো জনগণ আইন সংশোধনের জন্য, সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু ভায়োলেশনটা তো হচ্ছে না। এই পরামর্শগুলো এগ্রিড হলে পরবর্তী পার্লামেন্টে যখন গৃহীত হবে তখন সেটা জনগণের অভিপ্রায় হিসেবে গৃহীত হলো বলে গণ্য হবে।